যারা সহজে ভয় পান তারা এখনই এই ঘটনাটা স্কিপ করে যান, কারণ আজকের ঘটনাটা সাধারণ কোনো ঘটনা নয়। আর যদি একা শোনেন তাহলে ঘরের আলো জ্বালিয়ে নিন, বিছানার নিচে একবার তাকিয়ে নিন, আর ঘরের চারপাশও দেখে নিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের সেই সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা। আমি পেশায় একজন রেজিস্টার্ড টো ট্রাক অপারেটর। 2 বছর ধরে এই কাজ করছি। কাজটা বেশ রোমাঞ্চকর, বেতন ভালো, ওভারটাইমও মেলে, আর অনকল শিফট থাকে। আমি ছোটবেলা থেকেই হাইওয়ে ট্রু হেলের মতো অনুষ্ঠান দেখতাম, তাই সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে এই পেশায় ঢুকে পড়ি। পুলিশ আর ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে মিলে আমরা অনেক ইমার্জেন্সি কলে যেতাম। নেশাগ্রস্ত ড্রাইভারের দুর্ঘটনা, পুরো পরিবার শেষ হয়ে যাওয়া, হিট অ্যান্ড রান সবই দেখেছি নিজের চোখে। বিশ্বাস করুন, এই কাজটা শারীরিকের চেয়ে মানসিকভাবে অনেক বেশি ক্লান্তিকর। মন শক্ত না হলে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। তবে এই কাজের একটা গোপন দিকও আছে, যেটা নিয়ে খুব কম ট্রাক ড্রাইভারই কথা বলে। অদ্ভুত, অজানা, অস্বাভাবিক কিছু ঘটনার মুখোমুখি প্রায় সবাই হয়েছে জীবনে একবার না একবার। আমার জীবনের এই ঘটনাটা ঘটেছিল নভেম্বর 2023-এর এক বরফে ঢাকা ঠান্ডা রাতে। সেদিন খুব বেশি কল আসেনি, তাই আমি ওয়ার্কশপেই আরামে বসেছিলাম। রাতটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল, কোনো কাজ নেই, নিস্তব্ধতা। হঠাৎ এক কল এলো। ওটা ছিল WSP, ওয়াশিংটন স্টেট পেট্রোলের গাড়ির জন্য। তাদের একটা পেট্রোল কার নাকি কাদামাটির রাস্তার ধারে নষ্ট হয়ে গেছে। প্রথমে আমি কিছু ভাবিনি, এমন কল মাঝে মধ্যে আসে। তাড়াতাড়ি আমার ফ্ল্যাটবেড ট্রাক স্টার্ট করে লোকেশন ধরলাম। শহর থেকে প্রায় 30 মিনিটের পথ। রাতের ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, তাই খুব সাবধানে চালাচ্ছিলাম। অবশেষে পাহাড়ি কাঁচা রাস্তায় উঠলাম। দূরে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা WSP পেট্রোল কার। কিন্তু ব্যাপারটা অদ্ভুত, এই জায়গায় তারা আসে না কখনো। তাদের রুট পুরোপুরি হাইওয়ে পর্যন্ত সীমাবদ্ধ। গাড়িটা দেখে প্রথমে মনে হলো হয়তো কেউ পুরনো গাড়ি ফেলে গেছে, কিন্তু যত এগোলাম তত অস্বস্তি বাড়তে লাগলো। প্রায় 15 মিনিট পর নির্দিষ্ট লোকেশনে পৌঁছালাম, আর তারপর যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। সামনেই দাঁড়িয়েছিল পুলিশ কারটা, রাস্তার ঠিক মাঝখানে। সব দরজা খোলা, লাইট বন্ধ, আশেপাশে কেউ নেই। কুয়াশা এত ঘন যে কয়েক ফুট দূর পর্যন্ত দেখা যায় না। গাড়ির ভেতর পুরো ফাঁকা। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হলো এখনই ফিরে যাই, কিন্তু একটা চিন্তা হলো হয়তো কেউ আহত, সাহায্য দরকার। সাহস জুগিয়ে ট্রাক থেকে নামলাম, কোমরে পিস্তল, হাতে রাইফেল। গিয়ে প্রথমে ড্রাইভার সিটে তাকালাম। সব কিছু ঠিকঠাক, কিছুই ছোঁয়া হয়নি। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। তারপর ট্রাঙ্ক খুললাম, আর ঠিক তখনই বুকের ভেতর যেন হাওয়া বন্ধ হয়ে গেল। যেখানে সাধারণত রাইফেল থাকে সেটা গায়েব। মাথায় বজ্রপাতের মতো লাগলো। রাইফেল যার কাছে আছে সে এখন এই কুয়াশাচ্ছন্ন জঙ্গলের কোথাও আছে, আর আমি তার একদম সামনে। চারদিক নিস্তব্ধ, না হাওয়া না পাতা নড়ে। পুরো পরিবেশটা মৃতের মতো। আমি জীবনে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, রক্ত, লাশ, বিধ্বস্ত গাড়ি, কিন্তু এই মুহূর্তে যে ভয়টা অনুভব করেছিলাম সেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। একটা কণ্ঠস্বর ভেতর থেকে বলছিল, এখান থেকে এখনই বেরিয়ে যা। আমি চারদিক একবার তাকিয়ে দেখলাম, সব শান্ত, তবু ভুল কিছু একটা আছে। ডিসপ্যাচে ফোন দিলাম, লোকেশন মিলিয়ে নিলাম। হুবহু সেই জায়গা, কোনো ভুল নেই। তারপরও সব কিছু অস্বাভাবিক লাগছিল। আমি ট্রাক ঘুরিয়ে নিলাম। যাওয়ার আগে একবার জোরে চিৎকার করলাম, হ্যালো, কেউ আছেন? কোনো সাড়া নেই, শুধু ঘন নীরবতা। মনে হলো এই জায়গাটা ঠিক নয়। এক মুহূর্ত দেরি না করে ট্রাক ঘুরিয়ে দিলাম।
ফিরে আসতে আসতে বুকের ভেতর ভারী একটা বোঝা নিয়ে আসছিলাম, একটা অজানা অসুস্থ অনুভূতি, যেন এমন কিছু দেখে ফেলেছি যা আমার দেখা উচিত ছিল না। আমার মাথার ভেতর বারবার একটা প্রশ্ন ঘুরছিল, ওই পুলিশ অফিসারটা সেখানে গেলই বা কেন? গাড়িটা ফেলে রেখে কোথায় গেল সে? আর যদি গাড়িটা ফেলে গেছে, তাহলে শুধু গানটাই বা কেন গায়েব? বাকি সব দামি জিনিস তো গাড়ির ভেতরই ছিল। ওয়ার্কশপে ফিরে আমি আবার পুলিশ ডিসপ্যাচারকে ফোন দিলাম, সেই একই মহিলা যিনি আমাকে কল ধরেছিলেন। আমি জানতে চাইলাম, ম্যাম, ওই কেসটা সম্পর্কে কিছু জানা গেছে? তিনি শান্ত গলায় বললেন, না, কিছু না, গাড়ি নষ্ট হয়েছিল, শুধু সেটাই তো করতে বলা হয়েছিল, আর কিছু নয়। না কোনো নিখোঁজ অফিসারের খবর, না কোনো নিউজে উল্লেখ, না কোনো তদন্ত। আমি এই ঘটনাটা আমার সুপারভাইজারকেও কখনো বলিনি, কারণ জানতাম কেউই বিশ্বাস করবে না। আর সত্যি বলতে, যদি অন্য কেউ আমাকে এই ঘটনা বলতো, আমিও হয়তো বিশ্বাস করতাম না। আজও সেই রাতটা মনে পড়লে শরীরে ঠান্ডা স্রোত বইতে থাকে। ভাবি, আসলে ওটা কি ছিল, কে ছিল, আর আমার কি সত্যি সেখানে থাকার কথা ছিল? প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটা ঘটনায় চলে যাব। এটাও সেই একই সময়ের, যখন আমি রেজিস্টার্ড টো ট্রাক অপারেটর আরটিও হিসেবে কাজ করতাম। আমাদের অনকল শিফট থাকতো। হয় আপনি বাড়ি থেকে কল নেবেন, অথবা অফিসের ওয়ার্ডে থেকে। শর্ত একটাই, 30 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে হবে। আমি সাধারণত ওয়ার্ডেই থাকতাম, কারণ রাতে বারবার বাড়ি থেকে আসা যাওয়া ঝামেলার। আরামও হতো, সময়ও বাঁচত। কিন্তু আজ যে ঘটনা বলবো, তারপর আমি আর কখনো রাতের বেলা ওই জায়গায় থাকি না। ঘটনাটা নভেম্বর 2023-এর এক রাতের। সারাদিন খুব ব্যস্ত কেটেছিল। রাতে আমার অনকল শিফট ছিল। সাধারণত আমি আমার সহকর্মীর ট্রেলারে ঘুমাতাম, যেটা ওয়ার্ডের ভেতরেই পার্ক করা ছিল। কারণ শপের বড় ফাঁকা হলঘরে ঘুমাতে আমার ভালো লাগতো না। কিন্তু সেদিন জানি না কেন আমি সিদ্ধান্ত নিলাম ট্রাকের ভেতরেই ঘুমাবো। আর সেটা রাখলাম ওয়ার্ডের বাইরে, বাঁধের পাশে। রাতটা ছিল কুয়াশাচ্ছন্ন, আমার প্রিয় আবহাওয়া। চারদিক নিস্তব্ধ, হালকা ঠান্ডা, রহস্যময় অনুভূতি। আমি ক্লান্ত ছিলাম। সিট রিক্লাইন করে কম্বল মুড়ি দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সম্ভবত রাত তখন 12:30 বা 1টা নাগাদ। আমি সাধারণত গভীর ঘুমের মানুষ, সহজে কিছুতে ঘুম ভাঙে না। কিন্তু হঠাৎ রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল। নিজেও বুঝলাম না কেন জেগে উঠেছি। ভাবলাম হয়তো কোনো কল এসেছে। ফোন চেক করলাম, কিছুই না। কাজ ঝাঁকিয়ে আবার ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই অদ্ভুত ক্লান্তি লাগছিল। ট্রাক থেকে নেমে বাইরে তাকাতেই চোখ আটকে গেল। পুরো ট্রাক জুড়ে, বিশেষ করে দরজার জানালায় হাতের ছাপ। আমি হতভম্ব হয়ে গেলাম, ভয়ও পেয়ে গেলাম কিছুটা। ঠিক তখনই আমার এক সহকর্মী এলো। তাকে জিজ্ঞেস করলাম, এই দাগগুলো আমার ট্রাকে কেন লাগলো? রাতে কিছু দেখেছো? সে একটু চুপ থেকে বলল, তুমি মনে করতে পারছো না? আমি অবাক, কি মনে করব? সে বলল, রাত 3টার দিকে আমার কুকুরটা হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। আমি ভেবেছিলাম কোনো চোর ঢুকেছে, তাই শটগান নিয়ে বাইরে এলাম। দেখি তোমার ট্রাকের পেছনের কাচের সামনে একজন লোক দাঁড়িয়ে ভেতরে তাকিয়ে আছে। আমি থমকে গেলাম। সে বলল, আমাকে দেখেই লোকটা অন্ধকারে দৌড়ে পালায়। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। মনে হচ্ছিল ওই অচেনা লোকটা কতক্ষণ আমার ট্রাকের চারপাশে ঘুরছিল। হয়তো আমি ঘুমাচ্ছিলাম, আর সে আমার মুখের দিকে তাকিয়েছিল। আল্লাহর রহমত যে সে দরজা খোলার চেষ্টা করেনি, নইলে সেই রাতে কি ঘটতো ভাবতেও গা শিউরে ওঠে। সেদিনের পর থেকে আমি আর কখনো ট্রাকের ভেতর ঘুমাইনি। আমি ঠিক করেছিলাম, যখনই অনকল শিফট পড়বে, বাড়ি থেকে করব বা সহকর্মী ট্রেলারে ঘুমাবো। আজও যখন সেই রাতটার কথা মনে পড়ে, শরীরে কাঁপুনি ধরে যায়। জীবনে অনেক অদ্ভুত ঘটনা দেখেছি,
কিন্তু সেই রাতের মতো এত ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কখনো পাইনি। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটা ঘটনায় চলে যাব। এই ঘটনাটা আজও আমার মস্তিষ্কে গেঁথে আছে, যেন গতকালই ঘটেছিল। আমি ট্রাক ড্রাইভার নই, তবে একজন কমার্শিয়াল ডেলিভারি ড্রাইভার। মিডওয়েস্ট আমেরিকার গ্রামীণ এলাকায় প্রতিদিন ডেলিভারি দিতে যাই। একটা সাধারণ দিন ছিল। আমি আমার হোম স্টোর থেকে বের হতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি স্টোরের ভেতরের রেডিও বন্ধ হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো সিগন্যালের সমস্যা, তেমন গুরুত্ব দেইনি। গাড়িতে উঠলাম, রেডিও চালালাম, সেখানেও নীরবতা, একটা চ্যানেলও চলছে না। ভেবেছিলাম হয়তো আমার গাড়ির সমস্যা, কিন্তু স্টোরে ফিরে সবাইকে জিজ্ঞেস করতেই চমকে গেলাম। সব রেডিও বন্ধ। ব্যক্তিগত গাড়িতে চেক করলাম, সেখানেও একই অবস্থা। আমি ফোন করলাম আমার বাগদত্তা আর বন্ধুকে, যারা কাউন্টির অন্য পাশে থাকে, ওখানেও রেডিও বন্ধ। মাকে ফোন করলাম, ওখানেও সিগন্যাল নেই। পুরো অঞ্চলে যেন রেডিও ব্ল্যাক আউট। সব দোকান, সব কাস্টমার, সবার একই কথা, রেডিও বন্ধ। চারপাশে এক অদ্ভুত নীরবতা আর অজানা শীতলতা ছড়িয়ে পড়েছিল। আমি তবুও ঠিক করলাম ডেলিভারিতে বের হব। রেডিও চালু রেখে গাড়ি চালাতে শুরু করলাম। কমপক্ষে কিছু শব্দ থাকুক পাশে, না হলে নীরবতাটা যেন কানে বিঁধছিল। গাড়ির রেডিওটা আমি অন করে রেখেছিলাম, যেন অন্তত পেছনের ব্যাকগ্রাউন্ডে কিছু একটা শব্দ থাকে। তা যদি শুধু স্ট্যাটিকই হয় তবুও। ভলিউম খুব নিচু ছিল, কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধ স্ট্যাটিকের মাঝখান থেকে মাঝারি টোনে কিছু আওয়াজ আসতে শুরু করলো। এমন এক ভাষা যা আমি চিনতেই পারছিলাম না। মেয়েলি গলার মতো শোনাচ্ছিল, কিন্তু কেমন যেন রোবোটিক, কম্পিউটারাইজড ধরনের। মাঝে মাঝে ভেসে আসছিল, আবার মিলিয়ে যাচ্ছিল। পরে দোকানের লোকেরা জানালো তারাও নাকি একই আওয়াজ শুনেছিল। কয়েক ঘন্টা ধরে আবার স্ট্যাটিক চলল। তারপর ধীরে ধীরে একে একে সব রেডিও স্টেশন ফিরে এলো, যেন কিছুই ঘটেনি। হয়তো এর কোনো সহজ টেকনিক্যাল কারণ ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল এই ঘটনাটার কোনো মিডিয়া কাভারেজই হয়নি। না কোনো খবর, না কোনো ঘোষণা, না কোনো ব্যাখ্যা, যেন এমন কিছু ঘটেইনি। আজও সেই দিনটা আমার মনে গেঁথে আছে। মনে হয় শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আসলে সেদিনটা কি ছিল? সাধারণত কোনো যান্ত্রিক সমস্যা, নাকি অন্য কিছু? এরপর আরেকটা ঘটনার দিকে আসি প্রিয় লিসেনার্স। এটা আমি আজও ভুলিনি। আমি একজন এয়ারলাইন পাইলট। জীবনে অসংখ্য ফ্লাইট করেছি, নানা দেশে গিয়েছি, অনেক অদ্ভুত জায়গায় থেকেছি, কিন্তু কিছু ঘটনা আজও আমার মনে অমলিন। সম্ভবত 2014 সালের দিকে আমি উত্তর আমেরিকার আকাশে উড়ছিলাম রাতের সময়। প্রায় 35,000 ফুট উঁচুতে বিমানটা স্থির গতিতে চলছিল। হঠাৎ রেডিওতে একটা ডিস্ট্রেস কল এলো। এক ছোট্ট প্রাইভেট প্লেনের পাইলটের কণ্ঠ। তার শ্বাস ফেঁপে উঠেছিল, গলায় ভয় স্পষ্ট। সে চিৎকার করে বলছিল তার ইঞ্জিনের সিন্ডিকার বিস্ফোরিত হয়েছে, তেল ছিটকে পুরো উইন্ডশিল্ড ঢেকে গেছে, সামনে কিছুই দেখা যাচ্ছে না। আমরা সবাই ফ্রিকোয়েন্সি খুলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলাম। সে বলছিল তার অবস্থান জানাতে চেষ্টা করছে, যেন নিকটবর্তী কোনো এয়ারলাইনার তার লোকেশন কনফার্ম করতে পারে, কিন্তু তার কণ্ঠ বারবার ছিন্ন হচ্ছিল। এক মুহূর্তে খুব কাছে, পরের মুহূর্তে হারিয়ে যাচ্ছিল। তারপর শুধু নীরবতা। সেই মুহূর্তে আকাশের নিস্তব্ধতা যেন বুক চেপে ধরেছিল। আমি নিচে ঘন মেঘের ছায়া দেখছিলাম আর ভাবছিলাম আমরা এখানে নিরাপদে উঠছি, কিন্তু হয়তো এই মেঘের নিচেই কেউ জীবনের শেষ মুহূর্ত পার করছে। রাতে খবর দেখলাম সেই পাইলট বেঁচে ফিরতে পারেনি। মনে হলো যেন আমরাও রেডিওর মাধ্যমে কারো জীবনের শেষ নিঃশ্বাস শুনেছিলাম। কিন্তু ভয়ানক অংশটা এখানেই শেষ নয়। কয়েক বছর পর একবার এক লেওভার এর সময় যে অভিজ্ঞতা হয়েছিল তা আজও শরীর শিউরে তোলে। সেদিন রাতে আমি আর 2জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একটা শহরের হোটেলে ছিলাম। সময় রাত তখন প্রায় 11টা। আমরা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম বাইরে গিয়ে কিছু খেয়ে আসা যাক। প্রায় রাত 2টা পর্যন্ত একটা বারে ছিলাম। বার বন্ধ হওয়ার সময় আমি মজার ছলে
বারটেন্ডারকে জিজ্ঞেস করলাম, আর কোথাও কিছু খোলা আছে? সে হেসে বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা মেক্সিকো সীমান্তের ওপারে, রাতের বেলায়। ওই দিকটা খুবই বিপজ্জনক। আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। তারপরে এক মুহূর্তের উন্মাদনায় বলে ফেললাম, চলো যাই না কেন? বারটেন্ডার ভেবেছিল আমরা মজা করছি, কিন্তু যখন সত্যি বের হলাম তখন তার মুখে স্পষ্ট বিস্ময়। হোটেলে ফিরে পাসপোর্ট নিয়ে নিলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমরা নিশ্চিত যেতে চাও? তারা বলল, তুমি সঙ্গে আসো, তাহলে ভয় কিসের? অন্ধকার রাস্তায় আমরা তিনজন পা বাড়ালাম মেক্সিকোর দিকে। মাঝরাত পেরিয়ে গেছে। রাস্তায় কেবল কিছু মাতাল আর কিছু গৃহহীন মানুষ, কিন্তু কেউ আমাদের ছুঁয়েও দেখল না। প্রায় 20 মিনিট হাঁটার পরে সীমান্তে পৌঁছালাম। গার্ড আমাদের দেখে হেসে ছেড়ে দিল। হয়তো ভেবেছিল এই 3 পাগল শ্বেতাঙ্গ এত রাতে এখানে কি করছে। ওপরে পা দিতেই পরিবেশ বদলে গেল। রাস্তা শুনশান, বাতাস ভারী। প্রতিটি মোড়ে মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট 2 জন এতটা কাছে হাঁটছিল যে আমাদের কাঁধ একে অপরের সাথে লেগে যাচ্ছিল। কিছু দূর গিয়ে বুঝলাম সবকিছুই বন্ধ। তাই ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। এখন আমরা সীমান্তের দিকে ফিরছি। দূরে স্ট্রিট লাইটের আলো দেখা যাচ্ছিল। ঠিক তখনই অন্ধকার থেকে 2 জন বেরিয়ে এলো, এক পুরুষ এক নারী। তাদের মুখ ক্ষত বিক্ষত, পোশাক ছেঁড়া, দাঁতগুলো ভাঙা আর শরীর ঘামে ভেজা, যেন কোনো ভৌতিক সিনেমার চরিত্র। আলোতে আসতেই আমরা একসঙ্গে চমকে উঠলাম। পুরুষটি হেসে কিছু স্প্যানিশ ভাষায় বিড়বিড় করছিল। আমি সাহস জোগাড় করে জিজ্ঞেস করলাম, এখানে কাছাকাছি কোনো বার খোলা আছে কি? সে হেসেই চলল। তারপর আঙ্গুল তুলে দেখালো দূরে একটা পুরনো ভবন। সব আলো নিভে গেছে, শুধু বারান্দায় একটা লাল বাতি জ্বলছে, আর দ্বিতীয় তলায় এক ঘরে আলো টিমটিম করছে। আমার পাশের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফিসফিস করে বলল, না, আমাদের সেখানে যাওয়া উচিত না। আমি সেই 2 জন মেক্সিকানকে ধন্যবাদ জানালাম, আর আমরা দৌড়ের ওপরেই সীমান্ত পার হয়ে ফিরে এলাম। আমেরিকান বর্ডার গার্ড আমাদের থামালো। স্বাভাবিকভাবেই সন্দেহ করলো 2 জন মেয়ে আর এক পুরুষ। রাত 4টায় মেক্সিকো থেকে ফিরছি। কিছু প্রশ্নোত্তর শেষে আমাদের ছেড়ে দিল। হোটেলে ফিরে দেখলাম শহরের রাস্তায় আরো বেশি গৃহহীন মানুষ বসে আছে। চারদিক নিস্তব্ধ, ভারী মনে হচ্ছিল কেউ যেন আমাদের ফিরে আসা দেখছে। আজও সেই রাতটা মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। এক রাত, এক ভুল সিদ্ধান্ত, আর সেই উপলব্ধি যে কখনো কখনো কৌতূহল আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমাদের যাওয়াই উচিত নয়। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ঘটনায় চলে যাব। আমি এক দারুণ টো ট্রাক চালককে চিনি। পুলিশ অফিসার বলল, ও এখানেই আশেপাশে আছে, তোমার গাড়িটা শহর পর্যন্ত টেনে নিয়ে যাবে। মশার কামড়ে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। ঘাম আর ধুলোয় ভিজে গেছি। নিজের হাতে টায়ার পাল্টানোরও আর ইচ্ছে নেই। তাই তৎক্ষণাৎ বললাম, ঠিক আছে, কল দিন। সে হেসে ফোন বের করলো। কারোর সঙ্গে কথা বলে বলল, হ্যাঁ চলে আয়, এখানে এক লোক আটকে আছে। কিছুক্ষণের মধ্যেই একটা পুরনো টো ট্রাক এসে দাঁড়ালো। পুলিশটা হাত নাড়লো আর তার গাড়ি নিয়ে চলে গেল। ড্রাইভার নেমে এসে বলল, কোথায় নিতে হবে ভাই? আমি বললাম, শহরে নিয়ে চলুন, যেখানে টায়ার ঠিক করা যায়। সে হেসে বলল, ভাই তুমি ভাগ্যবান, আমি একজনকে চিনি, ও আজ রাতেও কাজ করছে, ও ঠিক করে দেবে। তারপর সে আমার গাড়িটা টেনে নিয়ে চলল, আর আমি তার পেছনে পেছনে সেই নামহীন শহরে পৌঁছালাম। কিন্তু ওটা শহর ছিল না, যেন কোনো ভুতুরে জায়গা। না কোনো মানুষ, না কোনো আলো, শুধু একটা পুরনো গ্যারেজ, পাশেই একটা ছোট্ট গ্যাস স্টেশন। ভেতরে ছিল মাত্র 2 জন, টো ট্রাক ড্রাইভার আর মেকানিক। দুজনেই সিগারেট খাচ্ছিল, কথা বলছিল, আর আমাকে দেখে শুধু হেসেই যাচ্ছিল। তারা আমার গাড়িটা ভেতরে নিয়ে গেল আর বলল, কয়েক ঘন্টার মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসে রইলাম, চারপাশে তাকালাম। একটাও পাখি উড়ছে না, বাতাসও যেন থেমে গেছে। 2 ঘন্টা পর তারা বেরিয়ে এলো, মুখে সেই একই হাসি। হয়ে গেছে কাজ, সব ঠিক, এই নাও বিল। আমি বিলটা দেখে হতবাক। $2000। আমি বললাম, কি? শুধু একটা টায়ার আর 5 মাইল টানার জন্য 2000?
এই গাড়ির দামও এর অর্ধেক নয়। ওরা বলল, হ্যাঁ ভাই, এটাই আমাদের রেট। আমি কার্ড বের করতেই সে হেসে বলল, ও সরি, আমরা কার্ড নেই না, কেবল ক্যাশ। আমি বললাম, আমার কাছে তো ক্যাশ নেই, এখন কি করব? সে বলল, ভাগ্যবান তুমি, সামনের গ্যাস স্টেশনে আমার বন্ধুর দোকান, ওখানে এটিএম আছে। আমি গ্যাস স্টেশনে গেলাম, 4টা কার্ডে টাকা তুললাম, প্রতিবারই $20 করে ফি কাটা গেল। তারপর পেছন ফিরে তাকাতেই বুকটা হিম হয়ে গেল। পুলিশ অফিসার, টো ট্রাক ড্রাইভার, মেকানিক আর গ্যাস স্টেশনের লোক সবাই গ্যাস স্টেশনের ভেতর দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিচ্ছে। হাতে ডোরিটোসের প্যাকেট, সবাই খাচ্ছে যেন আগে থেকেই ওরা চেনা চক্র। তখনই বুঝে গেলাম এরা সবাই একসঙ্গে ফেদেছে। হয়তো আমার টায়ারটাও ওরাই ফাটিয়েছে। পুলিশ তাড়াতাড়ি এসে পৌঁছেছিল। ড্রাইভার, মেকানিক সব তৈরি। পুরো ব্যাপারটাই যেন সাজানো নাটক। আমি কিছু না বলে টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে এলাম। রাস্তা জুড়ে বুকের ভেতর কেমন এক ভয়, রাগ আর অসহায়তা কাজ করছিল। পুরো ট্রিপ বাতিল করে সরাসরি বাড়ি ফিরে গেলাম। পরের 3 দিন মশার কামড়ের চুলকানি সামলাতে কর্টিজন ক্রিম লাগালাম, কিন্তু আজও সেই কানসাসের নির্জন হাইওয়ে, সেই অন্ধকার রাত, সেই সন্দেহজনক হাসি সব মনে পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে। এখনও যখন পিছনে কোনো পুলিশ কার দেখতে পাই, বুকটা একবার থেমে যায়। মনে হয় আবার যেন সেই ভাগ্যবান রাত ফিরে না আসে। আমি চমকে উঠেছিলাম এই কথা শুনে। পাশে বসা এক বৃদ্ধ ট্রাক ড্রাইভারও কোথায় যোগ দিল। তিনি বললেন, প্রায় 10 বছর আগে ক্যাবেজ পাশের কাছে এক প্রাইম ট্রাক ড্রাইভার কালো বরফে পিছলে পাহাড়ের নিচে পড়ে গিয়েছিল। তার সঙ্গে থাকা জমিনি আর কালো ট্রাক্টরের লোকটাও সেখানেই মারা যায়। তারপর থেকে লোকজন বারবার একই রঙের ট্রাকটাকে ওই এলাকায় দেখতে পায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই ট্রাকটা আর কখনো রাস্তার অন্য পাশে পেরিয়ে যায় না। আমি বললাম, আমি নিজেও ঠিক সেই ট্রাকটাই দেখেছি, কিন্তু তার কাছে যেতে পারিনি। এ কথা শুনে বৃদ্ধ ড্রাইভারের মুখের রং পাল্টে গেল। তিনি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি ওর সঙ্গে কথা তো বলনি, তাই না? আমি বললাম, না, রাত তখন 2টা বাজে, আমার স্ত্রী ঘুমিয়েছিল, আমি জানালাও বন্ধ রেখেছিলাম। তিনি হাঁপ ছেড়ে বললেন, এই জন্যই বেঁচে গেছো ছেলে। কয়েক সপ্তাহ আগে এক ড্রাইভার ওই ট্রাকারের সঙ্গে কথা বলেছিল, তারপর ব্ল্যাক আইসে পিছলে পড়ে মারা গেছে। এ কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। আমি সঙ্গে সঙ্গেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। মনেই ঠিক করলাম আর কখনো ওই ক্যাবেজ পাশের কাছে যাব না। আমরা ট্রাক চালকেরা সহজে ভয় পাই না, কিন্তু যখন নিজেরই জীবন রেখা মানে রাস্তা তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই ভয়টা হাড়ের ভেতরে ঢুকে যায়। 2 দিন ঘুমাতে পারিনি। আজও যখন সেই রাতটা মনে পড়ে, একটা প্রশ্ন জেগে ওঠে, সত্যি কি ওখানে কোনো ভুতুরে ট্রাকার ঘোরে, নাকি সবটাই কাকতালীয়? যাই হোক না কেন, আমি আর কখনো এমন অভিজ্ঞতা পেতে চাই না। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার বাবা প্রায় 20 বছর ধরে ট্রাক চালান। অসংখ্য ঘটনা শুনেছি তার মুখে, কিন্তু কিছু ঘটনা এমন যে যা ভাবলেই গায়ে কাটা দেয়। এক রাতে ইন্ডিয়ার কোনো নির্জন হাইওয়েতে বাবা বড় ট্রাক চালাচ্ছিলেন। চারদিক অন্ধকার, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ একটা ভ্যান এসে তার ট্রাকের সমান্তরালে চলতে লাগলো। ভ্যানটা এতটাই কাছে চলে এলো যে তার সাইড ডোর প্রায় বাবার ট্রাকের সামনে এসে পড়ল। এরপর যা ঘটল সেটি যেন দুঃস্বপ্ন। হঠাৎ ভ্যানের দরজা খুলে গেল আর ভেতর থেকে কেউ একজন এক মানুষকে ঠেলে রাস্তায় ফেলে দিল, ঠিক বাবার ট্রাকের সামনে। ব্রেক মারারও সময় পাননি তিনি। একটা জোরালো ধাক্কা, তারপর নিচে কিছু ঘষতে যাওয়ার শব্দ। গাড়ি থামিয়ে যখন নিচে নামলেন, চোখের সামনে দৃশ্যটা দেখে শরীর অবশ হয়ে গেল।
পুলিশ এলো, তদন্ত হলো, জানা গেল যাকে ফেলা হয়েছিল সে আগেই মৃত ছিল। অর্থাৎ তাকে বাঁচানোর জন্য নয়, বরং মৃতদেহটা লুকানোর জন্যই রাস্তায় ফেলা হয়েছিল। পুলিশ বলল এটা সম্ভবত মাফিয়া স্টাইল এক্সিকিউশন। সেই ঘটনার পর বাবা কয়েকদিন অসুস্থ ছিলেন। মাঝরাতে ঘুম ভেঙে বলতেন ও লোকটা এখনো ট্রাকের নিচে টেনে চলেছে। এর পরের ঘটনাটা তার রিপোজিশন কাজের সময়কার। তখন ব্যাংক বা শোরুম থেকে কিস্তি না দেওয়া গাড়িগুলো ফেরত নিয়ে আসতেন। এক রাতে শহরের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। সামনে এক দারুণ গতির মোটর সাইকেল যাচ্ছিল, ক্রস রকেট টাইপ। হঠাৎ সে এক মোড়ে পিছলে গেল, সরাসরি গার্ড রেলে গিয়ে ধাক্কা খেল। বাবা কাছে গিয়ে দেখলেন লোকটার গলা গার্ড রেলের ধাতব ধারেই কেটে গেছে। হেলমেটটা এখনো ঘুরছে, ভেতরে মাথাটা রয়েছে। পুলিশ এলো, কিন্তু কেউ কথা বলতে পারছিল না। বাবার মুখে একটাই কথা ছিল, জীবন আর মৃত্যুর মাঝে একটাই মুহূর্তের ফারাক। তৃতীয় ঘটনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বাস্তব। এক রাতে তিনি একা গাড়ি তুলতে গিয়েছিলেন। নিয়ম মতো জায়গায় পৌঁছে গাড়ি হুক করলেন। ঠিক তখনই পেছন থেকে একটা প্রচণ্ড আঘাত লাগলো। কেউ পিভিসি পাইপ দিয়ে মাথায় আঘাত করলো। মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। কিন্তু বাবা ছিলেন না ভীতু মানুষ। তিনি সরাসরি ট্রাকে দৌড়ে গেলেন, হাত তুললেন ভারী ধাতব লাইট, যা প্রয়োজনে অস্ত্রের কাজও করতে পারে। তারপর ফিরে গিয়ে এমনভাবে আঘাত করলেন যে আক্রমণকারী নাক চোয়াল দুটোই ভেঙে গেল। ঠিক তখনই ওই লোকের ছেলে এসে পড়ল, কিন্তু বাবার দৃশ্য দেখে সে পিছিয়ে গেল। বাবা নিজে গাড়িটা হুক করলেন, মাথায় কাপড় বেঁধে সরাসরি হাসপাতালে গেলেন। ডাক্তাররা মাথায় 10টা স্টেপলার লাগালেন, কিন্তু সেই রাতেও তিনি গাড়িটা না নিয়ে ফিরে আসেননি। তিনি বলতেন, যে কাজ শুরু করি শেষ না করে নিঃশ্বাস ফেলি না, রক্ত ঝরলেও। আজও যখন রাতে কোনো ট্রাকের হর্ন শুনি, বাবার সেই কথা মনে পড়ে যায়। ড্রাইভার হওয়া কোনো পেশা না, এটা সাহসের খেলা। কখনো রাস্তা তোমাকে পরীক্ষা নেয়, কখনো মানুষ। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমি ছিলাম পেট্রোলিংয়ে, একেবারে শুনশান অ্যাপালেশিয়ান পাহাড়ি রাস্তায়। হঠাৎ সামনে ইন্টারসেকশনে কিছু একটা নড়তে দেখা গেল। দূর থেকে দেখলাম যেন 2টা গাড়ির হেডলাইট মাঝ রাস্তায় মুখোমুখি জ্বলছে। প্রায় 100 থেকে 150 গজ দূরে। কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। মনের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি জেগে উঠল। ভাবলাম হয়তো কেউ নেশাগ্রস্ত গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই হেডলাইট দুটি হঠাৎ নিভে গেল। আমি থেমে গেলাম। বুকের ভেতর কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল। পরের মুহূর্তে যা ঘটল সেটা আজও মনে পড়লে শরীর কাঁপে। দেখলাম অন্ধকারের ভেতর সেই দুটো আলো 10 থেকে 12 ফুট ওপরে উঠল। তারপর একে অপরের সঙ্গে মিশে এক বিশাল উজ্জ্বল আলোয় রূপ নিল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন আকাশে কোনো অদ্ভুত বস্তু তৈরি হচ্ছে। তারপর আচমকা সে আলো মিলিয়ে গেল। আমি নিজের পেট্রোল কারের সব লাইট জ্বালালাম। গাড়ি চালিয়ে দ্রুত সেই জায়গায় গেলাম, কিন্তু পৌঁছে দেখি কিছুই নেই। না কোনো গাড়ি, না টায়ারের দাগ, না কোনো যন্ত্রপাতি। যেন সেই আলো কখনো ছিলই না। সেই নির্জন পাহাড়ি রাস্তায় এমন কোনো জিনিসই নেই যা এত দ্রুত অদৃশ্য হয়ে যেতে পারে বা উড়ে যেতে পারে। আজও জানি না আমি আসলে কি দেখেছিলাম, কিন্তু সেই দৃশ্য, সেই সাদা ঝলকানি এখনো মনে পড়লে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে যায়। এগুলো কোনো কল্পকাহিনী নয়, আমার নিজ চোখে দেখা 2টা বাস্তব ঘটনা। অ্যাপালেশিয়ান পাহাড়ের রাতগুলোয় সত্যি কিছু আছে যা মানুষের বোধগম্যের বাইরে। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটি ট্রাক ড্রাইভারের বাস্তব অভিজ্ঞতা বলবো। সেটা ছিল আমেরিকার কলোরাডো রাজ্যের গোল্ডেন শহরের কথা। আমি এক রাতে ট্রাকটা পার্ক করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। ভাবলাম পাশের দোকান থেকে কিছু খাবার খাবো আর কফি নিয়ে আসি।
দোকান থেকে ফিরে মাইক্রোওয়েভে খাবার গরম করতে লাগলাম। টিভিতে গেম অফ থ্রোনসের নতুন সিজন চালু করলাম। মাত্র 5 মিনিটও যায়নি, হঠাৎ ট্রাকের দরজায় জোরে ধাক্কা পড়ল। চমকে উঠলাম। এত রাতে কি হতে পারে? ভাবলাম হয়তো কোনো মহিলা টাকা চাইতে এসেছে। আমেরিকার হাইওয়েতে এমন লোক দেখা যায়, কিন্তু ক্যামার্টের আলোতে অবয়বটা যেন অদ্ভুত লাগছিল। সতর্ক হয়ে আমি ছুরিটা পাশে রাখলাম। গিয়ে জানালার কাজ সামান্য নামালাম। দেখলাম বাইরে একজন পুরুষ দাঁড়িয়ে, কোনো মহিলা নয়। আমি বললাম, কি হয়েছে ভাই? আমি খাচ্ছি, কিছু দরকার? লোকটা শান্ত গলায় বলল, ভাই আমাকে ডাইনোর পর্যন্ত লিফট দিতে হবে, পারবেন কি? আমার ভাইও ট্রাক ড্রাইভার, তার কাছে যেতে হবে। আমি বললাম, আমি অন্যদিক যাচ্ছি, তাছাড়া আমার ট্রাকে 3য় সিট বেল্টও নেই। সে হেসে বলল, আমি নিজেও ট্রাকার। আমি বললাম, তাহলে তোমার ভাই তোমাকে নিতে এলো না কেন? সে বলল, ও ব্যস্ত। আমি ঠান্ডা গলায় বললাম, রাত 11টায় কোনো ট্রাকার ব্যস্ত থাকে ভাই? এই সময় দেখলাম লোকটা হাতটা আস্তে করে পকেটের দিকে নিচ্ছে। আমার বুক কেঁপে উঠল। আমি কড়া গলায় বললাম, হাতটা সেখানেই রাখো যেখানে আমি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমি আস্তে করে দরজার পকেটে থাকা আমার বন্দুকটা ধরলাম। সে তাড়াতাড়ি বলল, না ভাই, আমি শুধু লাইসেন্স দেখাচ্ছিলাম। আমি বললাম, দরকার নেই, সরাসরি বলছি আমি কাউকে লিফট দিতে পারবো না। তুমি নিজের ভাইকে ফোন করো, না হলে পাশের পে ফোনে কথা বলো। সে বলল, আমার ফোন কাজ করছে না। আমি বললাম, তাহলে কপাল খারাপ ভাই তোমার, আমি সাহায্য করতে পারবো না। এখনই চলে যাও, না হলে পুলিশ ডাকবো। কিন্তু লোকটা তখনও অনুরোধ করতে লাগলো, দরজাটা একটু খোলো না ভাই, আমি কিছু করব না। আমি দীর্ঘ গলায় বললাম, না মানে না। তারপর জানালাটা বন্ধ করে সরাসরি পেছনের কেবিনে গিয়ে শুয়ে পড়লাম। ভেবেছিলাম ব্যাপারটা শেষ, কিন্তু সকালে উঠেই যখন প্রি-ট্রিপ ইন্সপেকশন করতে বাইরে বের হলাম, তখন বুকটা হিম হয়ে গেল। দেখলাম ট্রাকের দরজার লক কাটা হয়েছে। মানে লোকটা সত্যি বিপজ্জনক উদ্দেশ্য নিয়ে এসেছিল। সেদিন আল্লাহই আমাকে রক্ষা করেছিল। যদি আমি দরজাটা সামান্য খুলতাম, হয়তো সে আমাকে হত্যা করত, ট্রাক নিয়ে পালাতো, কিংবা আমার স্ত্রীর ক্ষতি করত। এরপর থেকে আমি কখনো রাতের বেলা ট্রাক পার্ক করে নিশ্চিন্তে ঘুমাই না। সব সময় ট্রেলারটা ডাবল লক করে রাখি, কারণ আমি জানি রাস্তার সব হাসি সত্যি হয় না। কখনো কখনো মৃত্যু নিজেকে সাহায্য প্রার্থী রূপে সাজিয়ে আসে।